সংস্থান, নগরায়ন, পরিবেশ, নারী ও যুবকদের ক্ষমতায়ন, শিশুদের বিকাশ প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। সরকার গঠনের 100 দিনে কোটি কর্মসংস্থানের চমক নিয়ে কাল আসছে বিএনপির ইশতেহার। প্রাধান্য পাবে নারী, তারুণ্য আর জুলাই সনদ। রাজনীতির পুরনো বন্দোবস্তকে 12 তারিখ লাল কার্ড দেখাবে জনগণ, মন্তব্য জামায়াত আমিরের। 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। উত্তরের 4 জেলায় জনসভা। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, জানালেন আইন উপদেষ্টা। ভয় ডরহীন পরিবেশ নিশ্চিতে ভোট কেন্দ্রের আঙিনায় ও সেনা টহল। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ, খালাস পেলেন রাজ সাক্ষী। রাজধানীর মিরপুরে বিহারি ক্যাম্প থেকে স্বামী, স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। ষষ্ঠ দিনেও অচল বন্দর, চট্টগ্রামের নৌ উপদেষ্টার প্রতি ক্ষোভ, সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ পোশাক খাতের ব্যবসায়ীদের। এবং বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ক্রীড়া উপদেষ্টার ধন্যবাদ। পিএসএল এ মুস্তাফিজকে দলে ফেরালো লাহোর কালান্দার্স। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। নারী, তারুণ্য আর জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাল ঘোষণা হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। ফ্যামিলি ও কৃষি কার্ড সহ জনমুখী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন নিউজ 24-কে বলেছেন, সরকার গঠনের 100 দিনের মধ্যে থাকবে 1 কোটি কর্মসংস্থানের চমক। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। দেশে ফিরেই যে বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, কি আছে সেই পরিকল্পনায়? ইতিমধ্যেই তার সারাংশ তিনি সারা দেশের নির্বাচনী জনসভায় ভোটারদের মাঝে তুলে ধরেছেন। ভোট চেয়েছেন ধানের শীষের পক্ষে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। ইশতেহারে বিএনপির 31 দফা এবং 27 দফার আলোকে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে চায় দলটি। পাশাপাশি জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে থাকছে একগুচ্ছ পরিকল্পনা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো জনমুখী পরিকল্পনা ছাড়াও থাকছে কর্মসংস্থান নিয়ে বড় চমক। সরকারি চাকরিতে প্রায় 4 লাখ শূন্য পদ পূরণ সহ নতুন উদ্যোগে স্থায়ী ও খণ্ডকালীন মিলিয়ে 100 দিনে প্রায় 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বিএনপি। ইশতেহারটা হবে হচ্ছে জনমুখী। ইশতেহারে জনকল্যাণ এবং জনমুখী কর্মকাণ্ডকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই কারণেই জনগণ আমাদের প্রতি সমর্থন দিবে, ধানের শীষের প্রতি সমর্থন দিবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নগরায়ন, পরিবেশ, নারী ও যুবকদের ক্ষমতায়ন, শিশুদের বিকাশ প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। আমাদের মূল লক্ষ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে জীবনে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করা লাগবে না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি মানুষের জন্য। স্বাস্থ্য খাতে উন্নয়নে থাকছে বেশ কিছু পরিকল্পনা। এর মধ্যে প্রায় 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যার 80% হবেন নারী। পর্যায়ক্রমে দেশের প্রতিটি মহানগর ও জেলা শহরে বসবাসকারী সকল নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন যে ওনার প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটারই কিন্তু সুবিস্তৃত বহিঃপ্রকাশ ইনশাল্লাহ আমাদের এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে হবে, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষের সমস্যার সমাধান, ভাগ্য পরিবর্তন এবং সার্বিক সমৃদ্ধি এবং স্বনির্ভরতা আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। 16-17 বছরের ফ্যাসিবাদী শাসনে দেশটা যেভাবে এলোমেলো হয়েছে, ওখান থেকে সুশৃঙ্খল এবং সুসংগঠিতভাবে একটি দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং জনগণের কাছে জবাবদিহিমূলকভাবে পরিচালনা করতে গিয়ে যে আইনের শাসনটা নিশ্চিত করতে হবে, সেই অঙ্গীকারগুলো এর মধ্যে আরও ভালো মতো ফুটে উঠেছে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল ও নদী খনন, পুনর্খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকছে বিএনপির ইশতেহারে। সরকারে গিয়ে তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ করবে বিএনপি। 25 কোটি গাছ 5 বছরে রোপণ ও রক্ষণাবেক্ষণ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কথাও থাকবে বিএনপির ইশতেহারে। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।
মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজনীতির পুরনো বন্দোবস্তকে 12 তারিখ লাল কার্ড দেখাবে জনগণ, ঠিক এমনটাই মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অঙ্গীকার করেন জাতিকে আর বিভক্ত করতে দেয়া হবে না। বৃহস্পতিবার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে জনসভায় বক্তব্য রাখেন তিনি। রাজশাহী বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে সকালে নওগাঁ জেলায় প্রথম সমাবেশে যোগ দেন তিনি। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ি ও মাদ্রাসা মাঠে এবং নাটোর জেলার জনসভায় অংশ নেন তিনি। জনসভায় আমির বলেন, আগামী 12 তারিখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হবে। সেই সাথে রাজার ছেলে রাজা হবে এমনটি আর হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আগামী 12 তারিখে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফ্যাসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফ্যাসিবাদ তোমাকে লাল কার্ড। রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। সমাবেশে জামাত আমির ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সর্বজনীন করার ঘোষণা দেন। জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধারও আশ্বাস দেন ডাক্তার শফিক। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সমাবেশেও দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে দেন জামাত আমির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি কিংবা সিইসি। বৃহস্পতিবার সচিবালয়ে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচনের পর দ্রুত শপথ সম্পন্ন করা ও ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। এদিকে ইসি আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন সিইসি। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন। 3 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। আমরা মনে করি যে আইনে বলা হয়েছে, আর্টিকেল 148-3 বলা হয়েছে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই উনি পড়াবেন। আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ অনুভব করছে না ঢাকা। নিজ মন্ত্রণালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের চেষ্টার পরেও এখনো থমকে আছে ঢাকা দিল্লি সম্পর্ক। পরের সরকারের সময় এটি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে ঢাকা দিল্লির সম্পর্ক ছিল অস্থিতিশীল। সীমান্ত উত্তেজনা থেকে কূটনীতিক পাড়া সবখানেই ছিল বৈরিতা। দুই দেশের স্বার্থ রক্ষা করেই পারস্পরিক স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশ এগিয়ে নিতে চাইলেও এখনো থমকে আছে ঢাকা দিল্লি সম্পর্ক। শেষ বেলায় এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপক্ষের স্বার্থের ধারণার তফাৎ রয়ে গেছে বলেই মসৃণ হয়নি সম্পর্ক বলে মনে করছেন তিনি। দুই পক্ষের যে নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে। সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার রিলেশন স্মুথেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। তৌহিদ হোসেন মনে করেন, আসন্ন নির্বাচনে সবাই ভোট দিলে ও ঠিকমতো গণনা হলেই সরকারের সফলতা। আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে কোনো বিদেশি চাপ নেই বলেও জানান তিনি। নির্বাচন সামনে আসছে, এটা অবশ্যই আমাদের জনমতের প্রতিনিধিত্বশীল হবে। শুধু তাই না, মানুষ ভোট দিতে যেতে পারবে, ভোট দিতে পারবে এবং সেই ভোট প্রপারলি গণনা হয়ে রেজাল্ট হবে। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করে। সংবাদ সম্মেলনে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়গুলো। উপদেষ্টা জানান, এইসব চুক্তি পরের সরকারের কাজ এগিয়ে দেবে এবং সহজ করবে। বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যেটা, যে আমরা অনেকগুলি ইস্যুস
এগিয়ে দিয়ে যাচ্ছি, যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য পাওয়া। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। রাজধানীর মিরপুর 11 এলাকার ওয়াবদা বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তাদের 2 শিশু সন্তান। বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান এসব তথ্য জানিয়েছেন। বলেন, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে এখন তৈরি হয়েছে ধোঁয়াশা। দুইটা সন্তান ছিল, একটার বয়স ছিল 1.5 বছর, একটার ছিল 3.5 বছর। একটা আছে দাদির সাথে থাকে সব সময়। সে যদি কপাল আল্লাহ ভালো রেখেছিল, বিদেশে দাদির সাথে ছিল, এখানে থাকলে সেও একই কাণ্ডের শিকার হতো। সকাল 9টা 9:30 পর্যন্ত উনি জীবিত ছিল। মেবি 10টা 10:30টার মধ্যে এটা দুর্ঘটনা ঘটে গেছে। সকালে আজকে উঠে দেখলাম যে উনি সকালে আত্মহত্যা করেছে। হ্যাঁ, ওনার 3টা ছেলে ছিল, একটা ওনার নানির বাসা ছিল, উনি আর কি বেঁচে গেছে। ভয় ডরহীন ভোটের পরিবেশ নিশ্চিতে প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবে সেনা টহল। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সেনাবাহিনী। আর এর পাশাপাশি নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে প্রস্তুত রাখা হয়েছে সামরিক হেলিকপ্টার এবং জলযান। আর এবারই প্রথম নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন বিমান বাহিনীর 3730 জন সদস্য। নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঢাকা মহানগরের নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান। বৃহস্পতিবার গুলিস্তানের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়, ভীতিহীন ভোটের পরিবেশ নিশ্চিতে প্রথমবারের মতো এবার ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবে সেনা টহল। নির্বাচনের আগে পরে থ্রেড আছে কিনা এমন প্রশ্নে জানানো হয়, থ্রেড অ্যাসেসমেন্ট করেই সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সদরে আমরা একটা সার্বক্ষণিক মনিটরিং সেল স্থাপন করেছি, যেটা সার্বক্ষণিক চলমান রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার আমরা সর্বাধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন করেছি, যাতে অতি দ্রুততম সময় এই ধরনের কোনো ইনসিডেন্ট আসলে সেটা আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা নিতে পারি। এদিকে এবারই প্রথম নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমান বাহিনী। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে ব্রিফিং করেন বাহিনীর প্রধান। আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, প্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। জানান, আসন্ন নির্বাচন নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করবে বাহিনীর 3730 সদস্য। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 6 দিন আন্দোলনের পর পিছু হটল চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। নৌপরিবহন উপদেষ্টার সাথে বৈঠকের পর কাল সকাল থেকে 2 দিনের জন্য কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। উপদেষ্টা জানিয়েছেন, বিদেশিদের সঙ্গে চুক্তি হবেই, তবে চুক্তিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। এদিকে বন্দরের এমন অচলাবস্থায় রমজান মাসে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে উঠতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে। কোনো সিদ্ধান্ত আমি ওনাদের সাথে কথা না বলে নেইনি। ওনাদের সাথে কথা হবে, তারপরে আবার বিজনেস কমিউনিটিকে ডেকেছে, তাদের কথা শুনবো। I am the one যে ড্যামারেজ পে করছে, I am the one who's paying for the air freight, and I am the one যে ক্যান্সেলেশন ফেস করছে। সিঙ্গাপুরে যে জাহাজগুলো বসে আছে, যারা ঢাকা মানে চিটাগংয়ে আসবে, তারাও কিন্তু তাদের জাহাজ ছাড়ছে না, কিন্তু বসে থাকা জাহাজের কিন্তু অনেক চার্জ আছে। সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ওমানের মাস্কাটে আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। তেহরানের অনুরোধে পরিবর্তন হয়েছে ভেন্যু। বৈঠকের ঠিক আগে ওয়াশিংটনের ভূপাতিত করা ইরানের ড্রোনটি সফল অভিযান চালিয়েছে দাবি তেহরানের। তবে যে কোনো পরিস্থিতিতেই আলোচনায় বসতে প্রস্তুত মার্কিন প্রশাসন। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে এবারে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি সংহতি মূল কারণ, এমনটি উল্লেখ করেছেন তিনি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনটি জানিয়েছেন শাহবাজ শরীফ।
আর এদিকে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে নতুন করে উত্তাপ আন্তর্জাতিক ক্রিকেটে। প্রথমবারের মতো প্রকাশ্যে পাকিস্তান সরকার স্পষ্ট করলো বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামাবাদে মন্ত্রী পরিষদের বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, খেলাধুলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়, আর এই কারণেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন তারা। টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এটা ন্যায্য ও যথাযথ সিদ্ধান্ত। এর আগে রোববার পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে অংশ নিলেও ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। তবে তখন সিদ্ধান্তের পেছনে কারণ জানানো হয়নি। প্রায় এক সপ্তাহ ধরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, শাহবাজ শরীফের বক্তব্যে সেটিরই ব্যাখ্যা মিলল। যদিও এই ইস্যুতে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি আগেই বলেছিলেন, ভারত যা চায় সেটাই বাস্তবায়ন করে আইসিসি। এদিকে টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই ধন্যবাদ জানান তিনি। তাসবিহ হারুন, নিউজ 24। পিএসএল নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রে অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মুস্তাফিজের সঙ্গে 6,44,00,000 পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় 2,81,00,000 টাকার বেশি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।